আসসালামু আলাইকুম। আমি মারুফ হোসেন রিফাত। তো তোমাদের জন্য আবার নিয়ে চলে আসলাম আমাদের কোর্সের যে আরইউ প্লাস জিএসটি ফাইনাল ফাইট, যেটা হচ্ছে তোমাদের আরইউ এবং জিএসটির জন্য মেনলি লাস্টে রিভিশন হিসেবে কাজ করবে। তো আজকে তোমাদের খুলনা ইউনিভার্সিটির এক্সাম ছিল। কে কে এক্সাম দিছো আর তোমাদের এক্সামগুলো কেমন হয়েছে আমাদেরকে একটু জানাও। আর আমার অডিও এবং ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা এটা একটু জানাবা। আর ফ্রেন্ডদেরকে মেনশন করতে ভুলবা না, ঠিক আছে? আমরা শুরু করে দিব। আর সামনে তো তোমাদের রাজশাহী এক্সাম আছে এবং জিএসটি এক্সাম আছে। কে কোন এক্সাম দিবা আমাদেরকে একটু কমেন্টে জানাও। যারা আরইউ এক্সাম দিবা তারা কমেন্টে আরইউ লিখবা, আর যারা শুধু জিএসটি দিবা তারা হচ্ছে জিএসটি লিখবা, আর যারা দুইটাই দিবা তারা আরইউ প্লাস জিএসটি লিখতে পারো। ঠিক আছে? একটু জানাও আমাদেরকে যে সবকিছু ঠিক আছে কিনা। আজকে খুলনা ইউনিভার্সিটি এক্সাম কে কে দিছো? ফিজিক্সটা নিয়ে একটু কথা বলবো আজকে আর কি। আচ্ছা, সবাই জয়েন করে ফেলো আস্তে আস্তে, আমরা শুরু করে দিব। খুব একটা টাইম ওয়েস্ট করবো না আমরা। আচ্ছা, ফারহান আফরিন লিখছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফারহান হচ্ছে তুমি আরইউ প্লাস জিএসটি দুইটাই দিবা। আচ্ছা, বলছো কেউ বি ইউনিটের কাটমার্ক কত হতে পারে ভাইয়া? আচ্ছা, আমার আসলে পুরো কোশ্চেনটা দেখা হয় না, তো তারপরে বা আগের বছর কাটমার্ক কেমন ছিল আমার খুব একটা আইডিয়া নাই, যার কারণে আমি তোমার এটার আনসারটা আমি দিতে পারলাম না। ঠিক আছে, আগের বছর তো গুচ্ছে ছিল, যার কারণে মোটামুটি গুচ্ছে একটা মোটামুটি কাটমার্ক দেখা যায় 40-45 এমনটা থাকতো। ঠিক আছে, মোটামুটি 45-50 এই মার্কে খুলনা, তারপর সাস্ট, তারপর জগন্নাথ, যেগুলো ভালো ভালো ভার্সিটিগুলো ছিল, ওখানে কোনো না কোনো একটা সাবজেক্ট পাওয়া যেত, মানে কাটমার্ক আমরা যেটা বলতেছি। তো এখন খুলনা আমারটা আসলে আলাদা করে দেখে তারপরে বলতে হবে, আমি কমেন্ট করতে পারলাম না। আচ্ছা, আফরোজা মিল্কি বলছো যে আরইউ প্লাস জিএসটি তুমি দুইটাতেই এক্সাম দিবা। আচ্ছা, তো মোটামুটি আমরা যে অডিয়েন্সগুলো দেখতেছি ম্যাক্সিমামই মানে সবগুলোতে এক্সাম দিবে, আরইউ বলো জিএসটি বলো, কারণ জিএসটিতে এখনো অনেক ভালো ভালো ভার্সিটি আছে, অনেক হাইট এমন ভার্সিটিও আছে, তারপর অনেক ভালো ভালো সাবজেক্ট অনেকের বাসার কাছে, এই কারণে অনেকে আর কি ওখানে এক্সাম দিতে চাচ্ছে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আর 1 মিনিট অপেক্ষা করব, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর লাইকটা হচ্ছে বেশি বেশি শেয়ার করে দাও। আচ্ছা, সুকান্ত দাস বলছো ভাইয়া ফিজিক্স পারি না। আচ্ছা, এখন এটা অনেকটা ডিপেন্ড করবে তুমি একাডেমিকে কতটা নিজেকে মানে প্রেশারিস্ট করছো অথবা কতটা তুমি ফাঁকিবাজি করছো। তো তোমার যদি একাডেমিকে একটু গ্যাপ থেকে থাকে, অ্যাডমিশন টাইমে সেটা কাভার আপ করা পসিবল, বাট তার জন্য তোমাকে ওই লেভেলে পরিশ্রম করতে হবে। তোমার যে ফ্রেন্ড সে হচ্ছে একাডেমিকে কোনো ফাঁকিবাজি করে নাই, সে যদি দিনে এখন 2 ঘন্টা পড়ে, তার এগেনস্টে তোমার 4 ঘন্টা পড়া উচিত। বাকি 2 ঘন্টা তুমি কি করবা? নিজের গ্যাপটা ফিল আপ করবা। ঠিক আছে? আর এর জন্য আসলে শেষ মুহূর্তে কি করবা, সব তো পড়া লাগবে না, বা যতটুকু দরকার তার জন্য আমাদের কোর্স আছে আপাতত, তার প্রাইস হচ্ছে 499 টাকা, সেটা আবার 700 টাকায় চলে যাবে। ঠিক আছে, শুধু আজকের জন্য এটা 499 টাকা থাকবে, তারপরে এটা আবার হচ্ছে গিয়া 700 টাকা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর আজকের জন্য তোমাদের জন্য আর একটু ডিসকাউন্ট, সেটা হচ্ছে 399 টাকা শুধু আজকের জন্য। আজকে যারা খুলনা ইউনিভার্সিটি দিছো, তো সব মিলে তোমাদের জন্য আরো 100 টাকা কম, 399 টাকা শুধু আজকের জন্য, শুধু আজকের জন্য। ঠিক আছে? ওকে, যারা যারা হচ্ছে গিয়া ভর্তি হতে চাও তারা আমাদের অ্যাডমিশন ওরিয়ার পেজে নক দিতে পারো, অথবা আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলো ই করতে পারো। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই, আমরা টাইম ওয়েস্ট না করি। ওকে, তো প্রথমেই যেটা বলা হচ্ছে আয়নিক ও সমযোজী বন্ধনের, আয়নিক ও সমযোজী বন্ধনের তুলনায় ধাতব বন্ধন। আচ্ছা, বলছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন এর তুলনায় ধাতব বন্ধনটা কি, দুর্বল নাকি শক্তিশালী? এটা মেনলি কেমিস্ট্রির কোয়েশ্চেন, বাট আমাদের এখানে চলে আসছে, তো যার কারণে খুব একটা এলাবোরেট করবো না, এটা হবে দুর্বল। আমি জানি ধাতব বন্ধনটা একটু দুর্বল হয়। ঠিক আছে?
ওকে, তো চলো আমরা পরেরটাতে চলে যাই। বলছে কিন্তন ও বিকৃত হলে বস্তুর কি হয়? মেনলি কয়েকটা কাজ হতে পারে। একটা হচ্ছে মেনলি দৈর্ঘ্য চেঞ্জ হতে পারে, তারপরে আকার চেঞ্জ হতে পারে, ঠিক আছে, তারপর প্রস্থ চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। এগুলো মেনলি যার উপর ইম্প্যাক্ট পড়ায় সেটা হচ্ছে এরিয়া। মেনলি এরিয়াটা চেঞ্জ হয় আমাদের, মেনলি আমাদের যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেনলি পদার্থের গাঠনিক ধর্ম অংশের থেকে আসছে। তো এই চ্যাপ্টারটা নিয়ে একটু বলে নেই। মোটামুটি 22 সাল থেকে 22, 23, 24 ইভেন 25 ব্যাচেও এই পদার্থের গাঠনিক ধর্মের অর্ধেকটা আছে, যেটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপকতার পার্ট। এই চ্যাপ্টারে আরো একটা পার্ট আছে যেটাকে আমরা বলতাম পৃষ্ঠটান বা প্রবাহী মেনলি। তো ওই পার্টটা শর্ট সিলেবাসে নাই, কিন্তু আমি 22, 23 2 বছরে আমি দেখছি যে এইটার ওই প্রবাহী পার্টটা থেকেও কোশ্চেন সব জায়গায় করছে। প্রবাহী পার্টটা থেকে সব জায়গায় কোশ্চেন করছে, এমন কোনো জায়গা নাই। ইভেন আমি যখন জিএসটি এক্সাম দিলাম, যদিও জিএসটিতে পাইছি বলে মনে হয় না, আমি আরিউতে পাইছি, ইভেন জাহাঙ্গীরনগরে পাইছি প্রবাহী পার্টটা থেকে কোশ্চেন। তো যার কারণে আমি কি করছি, জাস্ট এই চ্যাপ্টার আর কিছু কিছু চ্যাপ্টারে শর্ট সিলেবাসের বাইরেটা কিছু রাখছি যেন কিছুটা কাভার আপ করা পসিবল হয়, কারণ এই অল্প সময় সবটা কাভার আপ করা পসিবল না। কারণ আজকেও কিন্তু খুলনাতে বাইরে থেকে একটা কোশ্চেন দিছে, শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন দিছে, ঠিক আছে। কোন চ্যাপ্টার থেকে দিছে আমার ঠিক খেয়াল নাই, বাট এই চ্যাপ্টার থেকে বেশি করতেছে বিধায় আমি এখান থেকে রাখতেছি, ঠিক আছে। ওকে, তো চলে যাই আমরা পরেরটাতে। ওকে, বলছে স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি কার? আচ্ছা, এটা মুখস্থ, সেটা হচ্ছে ইস্পাতের, ঠিক আছে। ওকে, তো চলে যাচ্ছি আমরা পরেরটাতে। বলছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটা? আচ্ছা, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটা, এটা কিন্তু একটা থিওরি, ঠিক আছে। এটা জানো তো যে এটা কি হবে? আচ্ছা, সুকান্ত দাস বলছো ভাইয়া এখন থেকে পড়লে কি আরইও পসিবল? হ্যাঁ পসিবল, কিন্তু তোমাকে ওই লেভেলে পরিশ্রমটা আসলে করতে হবে। ওই লেভেলে তোমার ইনপুটটা দিতে হবে যেন তুমি ওই রকম আউটপুটটা পাও। পুরোটা ডিপেন্ড করবে তোমার নিজের চেষ্টার উপরে, তুমি আগে কতটা রিভাইজ দিচ্ছ, এখন তোমার কতটা সাজানো আছে তার উপরে, ঠিক আছে। আচ্ছা, এইটা একটু জানো তো 4 নম্বরের আনসার কি হবে? 4 নম্বরের আনসার কি হবে জানো তো? আচ্ছা, এটা যেটা হবে সেটা হচ্ছে সংনম্যতা, ঠিক আছে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনম্যতা, ঠিক আছে। ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলছে দুইটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক একই, তার দুইটি। আচ্ছা, আমরা জানি যে ইয়াং এর গুণাঙ্ক বা ওয়াই এটা কিন্তু একমাত্র ডিপেন্ড করে হচ্ছে গা উপাদানের উপর, এটা কেবলমাত্র ডিপেন্ড করে উপাদানের উপর, ঠিক আছে। উপাদান আর কিছুর উপর কিন্তু এটা নির্ভর করে না। দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ব্যাসার্ধ, ব্যাস এগুলো কিন্তু ডিপেন্ড করে না এটার উপরে, ঠিক আছে। এটা কেবলমাত্র উপাদানের উপর নির্ভর করে। আর যেহেতু দুইটারই ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক একই বলছে, তার মানে তাদের উপাদানটাও একই, ঠিক আছে। তাদের দৈর্ঘ্য যা হোক, অনেকটা আপেক্ষিক রোধের মতো। ওকে, বলা হচ্ছে প্রবাহের সান্দ্রতা মান অনুসারে কোনটি সঠিক? আচ্ছা, সান্দ্রতা মানে এক প্রকার ঘর্ষণ, এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে এক প্রকার ঘর্ষণ বল, ঠিক আছে। সান্দ্রতা মানে এক প্রকার ঘর্ষণ। এখন কোন একটা সারফেসের মধ্যে মেনলি আমরা তরল নিয়ে কথা বলতেছি বা প্রবাহী নিয়ে কথা বলতেছি, যেটার মধ্যে দিয়ে যাওয়ার যত কষ্ট তার মধ্যে সান্দ্রতার মান তত বেশি। যেমন তুমি পানির মধ্যে দিয়ে যদি নৌকা চালাও, যতটা সহজে তুমি এটা পার করতে পারবা, তুমি যদি তেলের মধ্যে বা পেট্রোলের মধ্যে চালাও এত সহজে কিন্তু তুমি পার করতে পারবা না। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সব থেকে কঠিন হবে আলকাতরা, তারপরে হবে তেল, আর তারপরে হবে দুধ। তার মানে আমাদের আনসার হচ্ছে এইটা, ঠিক আছে। ওকে, তোমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলছে সান্দ্রতা কিসের সাথে তুলনীয়? আচ্ছা দেখো তো, আমি এখানে কি বলছিলাম, সান্দ্রতা মেইনলি একটা কি, সান্দ্রতা মেইনলি একটা ঘর্ষণ। এটা আমাদের শর্ট সিলেবাসের নাই, শর্ট সিলেবাসের বাইরে, বাট এটা আসে, ঠিক আছে। সান্দ্রতা মেইনলি একটা ঘর্ষণ, আর ঘর্ষণ হচ্ছে এক প্রকার বল, ঘর্ষণ। আচ্ছা, এখানে বলছে সান্দ্রতা কিসের সাথে তুলনীয়? কিসের সাথে? এটা মেইনলি বলের সাথে, কারণ ঘর্ষণ নিজেও একটা বল, ঠিক আছে। তো বাট এটা বেস্ট আনসারটা হচ্ছে ঘর্ষণ, ঠিক আছে। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। বলছে সংকট তাপমাত্রায় তরলার পৃষ্ঠটান, এটা একটু মুখস্থ রাখবা, সেটা হচ্ছে 0, ঠিক আছে। ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলছে কোনো একদিন শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বলছে আপেক্ষিক আর্দ্রতা মানে আর এর মানটা দিয়ে দিছে, সেটা কত? 70%। ওকে, বলছে ওই দিনে বায়ু সম্পৃক্ত বাষ্পচাপ কত, অর্থাৎ ক্যাপিটাল এফ কত? বলে দিছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 14 মিলিমিটার পারদ-চাপ। স্মল এফ এর মান বলে দিচ্ছে 14, ঠিক আছে। তো আমরা আর এর সূত্রটা জানি যে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। ওকে,
এখানে যদি বসায় দেই 70% ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এফ এর মান আমরা কত পাইছি 14, স্মল এফ আমরা বের করব ইনটু 100%। এখানে যদি একটা কাটি, এটা কাটলো, এটা ভাগ করলে আসবে 2, তার মানে ক্যাপিটাল এফ এর মান আসবে 20 মিলিমিটার এইচজি, 20 মিলিমিটার এইচজি পেয়েছে। ওকে, এটা ঠিক আছে। ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো এক সময় বায়ুতে প্রকৃত বাষ্প ঘনত্ব এত এবং সম্পৃক্ত বাষ্প ঘনত্ব এত হলে আপেক্ষিক আর্দ্রতা কত? ওকে, সেম আগের কোয়েশ্চেন। আর ইজ ইকুয়ালস টু, সেটা হবে স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। ওকে, স্মল এফ এর মান কত বলছে 17.5, আর ওইখানে কত বলছে, এটা মান হচ্ছে 20, এটা মান হচ্ছে 100। তো এটা যদি আমরা কাটি আসবে 5, ঠিক আছে। আর এটা মান আসবে 5 বিষয় তো 100, তো তার থেকে হচ্ছে আড়াই করে কম, 5 তারপরে কম হলে এটা মান আসবে তাহলে 87.5%, ঠিক আছে। ওকে, কারণ 4 আড়াই তো হয় 10, তার সাথে আরো আড়াই বাদ, তার হচ্ছে 12.5 বাদ চলে যাবে, 100 থেকে 12.5 বাদ চলে যাবে, আলটিমেটলি হবে এইটা তাহলে 87.5%, ঠিক আছে। তো এইভাবে মেনলি ক্যালকুলেশনগুলো করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। বলছে স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল প্রমাণ চাপ ও তাপমাত্রায় গড় বর্গবেগের দ্বিগুণ হবে। আচ্ছা, আমরা সিআরএমএস এর সূত্রটা জানি, সেটা হচ্ছে √3r/T/m। আচ্ছা, তার মানে সি এর সাথে তাপমাত্রার সম্পর্কটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা ঠিক আছে, এখন বলছে সরি, হ্যাঁ, আরএমএস বেগটা দ্বিগুণ হইতে হবে। আরএমএস বেগটা যদি দ্বিগুণ হয়, এটাকে তার বর্গাকারে বাড়তে হবে বা ওইভাবে বাড়তে হবে, তার মানে এটাকে করতে হবে 4 গুণ। আর প্রমাণ তাপমাত্রা হচ্ছে 273 ডিগ্রি কেলভিন, সেটাকে যদি আমরা 4 গুণ করি, সেটা আসবে হচ্ছে 1092 কেলভিন, সেটা আসবে 1092 কেলভিন, মানে খ নাম্বারটা আনসার। এগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হয় না, ক্যালকুলেশন না করেও এগুলো আনসার বলা যায়, ঠিক আছে। ওকে, বলছে সকল গ্যাসের জন্য আয়তন সহগের মান কত? সেটা হচ্ছে 1/27 পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা হবে 1/273। ওকে, ক নাম্বার, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি পরেরটাতে। ও আচ্ছা ঠিক আছে, তো তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দিই যে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের আরইউ প্লাস জিএসটি একটা কোর্স চলে আসছে, ঠিক আছে। তো মেইনলি এটা তোমাদের রিভিশন হিসেবে কাজ করবে। আর আপাতত আরইউ বেস চলতেছে, আবার যখন আবার যখন জিএসটি এক্সাম আসবে, তখন ওইভাবে আমাদের রিভিশন আবার চলতে থাকবে, ঠিক আছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, তারা হচ্ছে আমাদের অ্যাডমিশন ওরিয়েন্ট পেজে নক করতে পারো, অথবা আমাদের এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, ঠিক আছে। তো আমাদের এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বাকিটা ওনারাই তোমাদেরকে করিয়ে দেবে। ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, বলছে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন বৃদ্ধি পেলে, স্থির তাপমাত্রা, তার মানে এটা বয়েল সাহেবের সূত্র। তার মানে এটা কার সূত্র? এটা বয়েলের সূত্র। আমরা জানি বয়েলের সূত্র P is proportional to 1/v। বলছে যদি গ্যাসের আয়তনটা বৃদ্ধি পায়, আয়তনটা যদি আমরা বাড়াই, চাপটা সিগনিফিকেন্টলি কমে যাবে, ঠিক আছে, চাপ কমে। ওকে, আচ্ছা চলে যাচ্ছি আমরা পরেরটাতে। বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন চাপ গুণফল যত তার দ্বিগুণ করতে কত তাপমাত্রা প্রয়োজন? আচ্ছা, আমরা জানি PV = nRT। আমাদেরকে বলছে এই গুণফলটার মানটা করতে হবে আমাদের দ্বিগুণ। এই গুণফলটার মান আমাদের কত করতে হবে? দ্বিগুণ। n এবং r যেহেতু কনস্ট্যান্ট, তার মানে টিটাও কিন্তু এর সাথে সমানুপাতিক হারে এটাও দ্বিগুণ হয়ে যাবে। 27 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা ক্যালভিনে নেই, সেটা আসবে 300 কেলভিন, ঠিক আছে। 300 কেলভিন হয়ে যাবে দ্বিগুণ হয়ে 600 কেলভিন। 600 কেলভিন থেকে যদি আমরা 273 বাদ দেই, তাহলে আসবে 327 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। বেশ ইজি ছিল। ওকে, চলে যাচ্ছি আমরা পরেরটাতে। বলা হচ্ছে একটি খোলা লিটার ফ্লাস্কে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বায়ু আছে, 97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্লাস্ক হতে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে? আচ্ছা, এই ম্যাথটা যখন আমি রাখছি, এটা একটু কথা বলে নেই। এটা রাজশাহীতে মেনলি আসছে 2013-14 সালে।
তো তখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল, তখন কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড ছিল, যার কারণে এটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল হবে না। বড়জোর হয়তো গেস করা যাইতে পারে যে আনসারটা কি, ঠিক আছে, বাট হচ্ছে কি এটা একদম একুরেটলি করা যাবে না, কারণ তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল। এর প্রসেসটা আমি একটু বলে দেই, ঠিক আছে, এটা কিভাবে করতে হবে। ওকে, আমরা সবাই জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, আর এন এর জায়গায় লেখা যায় ডাব্লিউ বাই ক্যাপিটাল এম আর টি। এখানে যেহেতু আমাদেরকে জাস্ট টেম্পারেচারের কথা বলে দিচ্ছে, আমরা ধরে নিব এই পার্টটা ধ্রুবক থাকে। তাহলে যদি আমরা দেখতে চাই তাহলে তাপমাত্রার সাথে ভরের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তোমার এখানে দুইটা টেম্পারেচার দেওয়া আছে, এই একটা, তারপর হচ্ছে এই একটা ভর দেওয়া আছে এই টেম্পারেচারে। এখন 97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভর কত ওইটা আমরা বের করলাম, ধরা যাক সরি W2 আমরা কিছু একটা পাইলাম, যদি বলছে বায়ু বের হয়ে যাবে তার মানে অবশ্যই এই মানটা বেশি আসবে। তাহলে ওই যে মান থেকে W2টা বিয়োগ করতে হবে, যেটা আসবে সেটাই আনসার, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। এখন যদি দেয় খুব ইজিয়েস্ট ডাটা দিবে, বাট এই টাইপের ম্যাথ প্রচুর পরিমাণে দেয়। ইভেন 2000 হচ্ছে গিয়ে কত 22 সালেও সেম একটা ম্যাথ জিএসটিতে দিছিল, আমার মনে আছে সেম একটা ম্যাথ জিএসটিতে দিছিল, কারণ ওই বছর আমি এক্সাম দিছিলাম এই কারণে। তো আই গেস প্রসেসটা বোঝা গেছে, বাট এটা ক্যালকুলেটর ছাড়া পসিবল না, কারণ এটা অনেক আগের কোয়েশ্চেন, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, ঠিক আছে। আচ্ছা, আর যারা হচ্ছে আজকে ক্লাসটা শেয়ার করবে তাদের জন্য কোর্স ফি আমাদের 100 টাকা ডিসকাউন্ট থাকবে, আর তখন কোর্স ফি আমাদের দাঁড়াবে 399 টাকা, ঠিক আছে। তখন যারা যারা শেয়ার করবো, অনলি যারা যারা শেয়ার করবা তাদের জন্য, ঠিক আছে, যারা শেয়ার করবা তাদের হচ্ছে গিয়ে আজকের জন্য শুধুমাত্র কোর্স ফিটা, ঠিক আছে, আরো 100 টাকা ডিসকাউন্ট থাকবে। যারা যারা শেষ করবা শুধু আজকে হয়ে যাবে 399 টাকা, ঠিক আছে। ওকে ওকে, আর এই এক্সামটা এটা কিন্তু শুধু আমাদের আরইউর জন্য না, এটা কিন্তু আমাদের আরইউ প্লাস জিএসটি, তার মানে এখন আপাতত যখন আরইউ এক্সাম চলবে এর আগ পর্যন্ত আমাদের এইভাবে ক্লাস চলতে থাকবে, আর সামনে যখন আবার আমাদের জিএসটি আসবে তখন সেম ভাবে আমাদের আবার রিভিশন চলবে, আবার তখন কম্প্যাক্ট আকারে ক্লাস চলতে থাকবে, ঠিক আছে। ওকে, বলা হচ্ছে একটি স্প্রিং এর অগ্রভাগে 100 গ্রাম ভর ঝুলিয়ে দেওয়ায় 0.1 মিটার বৃদ্ধি পেল। ওকে, এই অবস্থা থেকে স্প্রিংটিকে টেনে আরো এত মিটার বৃদ্ধি করে ছেড়ে দেয়, মোট শক্তি কত? আচ্ছা, মোট শক্তি আমরা জানি ইউ ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। এক্স এর মানটা সুন্দর এখানে দেওয়া আছে, এক্স এর মানটা কোনো মতে যদি আমরা কে এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের খেলা শেষ, ঠিক আছে। তো কে এর মানটা বের করার জন্য আমাদের এই একটা ডাটা দেওয়া আছে আর এই একটা ডাটা দেওয়া আছে। তো স্প্রিং এর শর্ত থেকে আমরা জানি যে স্প্রিংটাকে যদি ই পরিমাণ আমরা প্রসারিত করি, তার মধ্যে যদি আমরা এম একটা ভর ঝুলিয়ে দেই তাহলে সেটা এভাবে কাজ করে, এম জি ইজ ইকুয়ালস টু কে ইন্টু ই। আর আমরা এখান থেকে হচ্ছে কে এর মানটা বের করবো, তার মানে কেটা হবে এম জি বাই ই। এম এর মান হচ্ছে 100 গ্রাম বা 0.1 কেজি, জি এর মান 9.8, আর ই এর মানটা এখানে কত দিয়ে দিয়েছে 0.1, তো আলটিমেটলি আসলো 9.8 নিউটন পার মিটার। কে এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো চলো এখানে আমরা বসায় দেই কে এর মানটা যদি আমরা এখানে বসায় দেই সেটা কত আসবে, হাফ, কে এর মান হচ্ছে 9.8 আর এক্স এর মান হচ্ছে 2 × 10 ইনভার্স 2, সেটাকে স্কোয়ার করলে হয়ে যাবে 4 × 10 ইনভার্স 4। আলটিমেটলি এখানে আসলো 4.9 × 4 × 10 ইনভার্স 4, তো এটা আসবে 16, 17, আর তখন যদি এটাকে আমরা 1 পয়েন্ট সামথিং × 10 ইনভার্স 3 আকারে লিখতে পারি, 1 পয়েন্ট সামথিং × 10 ইনভার্স 3, 1 পয়েন্ট সামথিং × 10 ইনভার্স 3, এটা দিয়ে আছে, মানে আনসার সেটা আমাদের ক নাম্বার, ঠিক আছে। সবসময় যে আনসার একদম একুরেট আসবে তা না, গেস করেও বলা যায় কোনটা হবে আনসার, ঠিক আছে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরেরটাতে। আচ্ছা, বলছে সরল ছন্দিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ এত হলে পর্যায়কাল 4 সেকেন্ড হলে কণিক কম্পাঙ্ক কত? আসলে আমাদের যদি এটা দেওয়া নাও থাকে, এটা ধরা যাক আমাদের দেয়া নাই, এটা আমাদের কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। ধরা যাক এটা আমাদের দেওয়া নাই, জাস্ট আমাদের পর্যায়কালটা দেওয়া আছে, তাহলে কণিক কম্পাঙ্ক কত আমরা জানি, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি। ওকে, 2 পাই, টি এর মান হচ্ছে 4, তার মানে পাই বাই 4, পাই এর মান হচ্ছে 3.1416, সেটাকে যদি আমরা ই করি 1.5 বা 1.6 সামথিং আসবে। ওকে, তার মানে আনসার হবে এটা, ঠিক আছে। ওকে,
আচ্ছা আমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলছে নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক? আচ্ছা এখানে তো মেনলি মাত্রা দেওয়া, ডাইমেনশন ফর্মুলা মানে মাত্রা, একক না, ঠিক আছে? এটা মাত্রা না, এটা একক না, এটা মাত্রা হবে মেনলি, ঠিক আছে? এটা হচ্ছে যে মাত্রা, ঠিক আছে? নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা, ঠিক আছে? তো স্প্রিং ধ্রুবক আমরা জানি F ইজ ইকুয়ালস টু হচ্ছে যে kx, k ইকুয়ালস টু F বাই x, তার মানে হবে নিউটন পার মিটার। নিউটন মানে হচ্ছে ma বাই মিটার, ঠিক আছে? আচ্ছা মিটার বলতে সরি, এটা কিন্তু এটাকে আমি ক্যাপিটাল এম দেই। এম এর হচ্ছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে এল টি ইনভার্স টু, আর নিচেরটা হবে আরো একটা এল, তার মানে এটা কাটাই, তার মানে এম টি ইনভার্স টু, এম টি ইনভার্স টু, এম টি ইনভার্স টু কোথায় আছে? ক নম্বরে। ওকে ঠিক আছে, ওকে। তো চলে যাচ্ছি আমরা পরেরটাতে। আচ্ছা বলছে একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত? আচ্ছা সেম কোশ্চেনটা আমি ইস্যু রাখছিলাম যখন হচ্ছে আমরা যে একদিনের জন্য পড়াই, তখন আমরা সেমটা রাখছিলাম, এটা হবে 80, ঠিক আছে? এটা কিভাবে হবে আমি একটু দেখা দেই। টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, আর পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা হচ্ছে আমরা জানি 0, যার কারণে টি এর মানটা হবে 80, ঠিক আছে? ওকে, এই যে আমি হোয়াইট কালারটা ইউজ করি, এটা ফার বেটার হবে। ওকে আমরা চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা বলা হচ্ছে একটি সরল দোলকের দোলনের সময় কি ঘটে? ববের শক্তি, ববের গতিশক্তি অপরিবর্তিত থাকে না, ববের গতিশক্তি বাড়ে। তারপরে 3 নম্বরটাকে পড়ি, স্থিতিশক্তি কমলে গতিশক্তি বাড়ে। হ্যাঁ এটা কারেক্ট, স্থিতিশক্তি কমলে বলছে গতিশক্তি ও স্থিতিশক্তি সমান থাকে না, এই দুটো সমান থাকে না, এই দুটার যোগফল সমান থাকে, যেটাকে আমরা বলতেছি যান্ত্রিক শক্তি, যেটাকে আমরা বলতেছি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি সমান থাকে মানে তাদের যোগফলটা সমান থাকে, কিন্তু স্থিতিশক্তি যদি কমে গতিশক্তিটা বাড়বে, এটা যদি কমে এইটা বাড়বে, ঠিক আছে? ওকে, তার মানে আনসারটা হচ্ছে আমাদের সি নাম্বার, ঠিক আছে? ওকে, তো আমরা চলে যাচ্ছি পরেরটাতে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছরে কতদিন হবে? আচ্ছা আমরা বর্তমানে জানি যে পৃথিবীর বর্তমান পর্যায়কাল সূর্যের চারপাশে হচ্ছে গিয়া 365 দিন, ঠিক আছে? এখন বলা হচ্ছে যদি পৃথিবীর দূরত্বটা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ধরা যাক এই হচ্ছে আমাদের সূর্য, আর এই বৃত্তাকার পথে হচ্ছে আমাদের পৃথিবী ঘুরতেছে, ঠিক আছে? এখানে কিনা পৃথিবী ঘুরতেছে, এই দূরত্বটা যদি আরো অর্ধেক হয়ে যায় তাহলে কিন্তু পর্যায়কালটা কমে যাবে, ঠিক আছে? তো পর্যায়কালটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে, তো চলো এটা একটু আমরা করে ফেলি। ওকে, পৃথিবীর পর্যায়কাল সেটাকে আমি এখন বলতেছি T1, T2টা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা তো আমরা জানি T1 বাই T2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু R1 বাই R2 হোল কিউব, ঠিক আছে? এখানে T1 এর মান জানি, R2টা হবে R1 এর অর্ধেক, সেটাও আমরা জানি, কিন্তু বড় কথা হচ্ছে এখানে ক্যালকুলেশনটা করা ঝামেলা, যে T2 কত আসবে, কিউব আছে তারপরে হচ্ছে স্কয়ার আছে, এটা কিভাবে করব? এটা ওয়ান কাইন্ড অফ মুখস্থ হয়ে গেছে, যেটা হবে 129 দিন, কারণ এটা খুবই পপুলার একটা ম্যাথ, তো এটা ক্যালকুলেটর ছাড়া আসলে করা টাফ, কারণ বাকিগুলো যে 188 187 175 এগুলো গেস করা খুবই টাফ, যার কারণে এটা অনেক ওয়ান কাইন্ড অফ মুখস্থর মতো। 129 দিন হবে এটা আনসার, ঠিক আছে? আনসার হবে 129 ডে, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে, তো আমরা চলে যাই পরেরটাতে। ওকে, অরূপা তাসনিম বলছো ভাইয়া টাইম লাইনেও শেয়ার দিছি, আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে? আচ্ছা তো এখন আমরা চলে যাই গ্র্যাভিটিতে। বলা হচ্ছে পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার, অবশ্যই মাথায় রাখবা কিলোমিটার বলছে, আবার মিটারে বের করো না তোমরা, কিলোমিটার উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 64 ভাগের 1 ভাগ হবে। আচ্ছা তো তোমাদেরকে আমি আগে একটা শর্টকাট শিখাই, ঠিক আছে? ধরা যাক কি হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? পৃথিবী, পৃথিবী থেকে আরো একটা নির্দিষ্ট উচ্চতায়, পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আমরা যাব, পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এখান থেকে ধরা যাক আমরা এখানে যাব। আচ্ছা পৃথিবী থেকে আমরা নির্দিষ্ট উচ্চতায় যাব, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে পৃথিবীর, এতটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে আরো এইচ দূরত্বে গেলাম, কত দূরত্বে গেলাম? এইচ দূরত্বে,
পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা আরো এইচ উচ্চতায় গেছি, তো ওইখানে যাওয়ার পর ওইখানের অভিকর্ষজ ত্বরণটা সেটা হবে জি প্রাইম, সেটা হবে জি প্রাইম। সেটা যদি ভূপৃষ্ঠের 1/n অংশ হয়, অর্থাৎ এমন হয় বিষয়টা যে ভূপৃষ্ঠের 1/n অংশ, তাহলে এইচ এর মানটা হবে এরকম, h ইকুয়ালস টু √n - 1 ইন্টু r। ঠিক আছে, √n - 1 ইন্টু r। এই শর্টকাটটা সবাই একটু মনে রাখতে পারো, এটা বেশ কাজে দেয়, এই শর্টকাটটা বেশ কাজে দেয়। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ঠিক আছে, তো চলো এখন আমরা ওইটা সলভ করি। কোথায় গেল? ওকে, এখন বলা হচ্ছে 1/64 অংশ, তার মানে এটাকে যদি আমরা 1/n আকারে সাজাই তাহলে এখানে n এর মানটা হচ্ছে কত? 64। ঠিক আছে, তার মানে এখন যদি আমি এই যে মানটা বের করতে চাই, √n এর মান হচ্ছে 64। ঠিক আছে, -1 ইন্টু r, √n 8 8 64, এটা আসবে 8 - 1 7, তার মানে 7 ইন্টু r, 7 ইন্টু 6400। ঠিক আছে, তো 6 7 42, 42 দশমিক সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 3, 42 দশমিক সামথিং বা 42 তো না, একদম হবে এইটা, তাহলে 40.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার। ঠিক আছে, এটার মান আসবে তাহলে 40.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার। ঠিক আছে, ওকে, আই হোপ এই শর্টকাটটা দিয়ে করতে পারবা। তো সেম একটা ম্যাথ আমি আবার রাখছি সামনে, ওইটা আবার দেখায় দিব, সমস্যা নেই। তো চলো আমরা সামনে চলে যাই। ওকে, আচ্ছা, এটা তো আমরা দেখলাম মাত্র। বলছে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ। আচ্ছা, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ আমরা জানি সেটা হচ্ছে √gm ডিভাইড বাই r প্লাস h। ঠিক আছে, আর যদি মুক্তিবেগটা বলে, মুক্তিবেগ সেটা হবে √2gm ডিভাইড বাই স্মল r। আর যদি এটার সাথে এটার সম্পর্ক জানতে চাই তাহলে বিই হচ্ছে 1/√2 ইন্টু ভিই, না সরি, এটা ছিল এরকম, এটা ছিল √2 ইন্টু ভি। ঠিক আছে, এই যে কয়টা সম্পর্ক লিখে দিলাম। তো মেনলি আমাদের এইটা দরকার, এইটা gm বাই r প্লাস h। ওকে, আনসার হবে ক নাম্বার। ওকে, তোমরা চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, বলছে m ভরের বস্তুকে কেটে m এবং m - m ভরের দুটি বস্তুতে রূপান্তরিত করা হলে m বাই স্মল m এর অনুপাত কি হবে? এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। আচ্ছা, তুমি একটু বুঝে আগে, ধরা যাক আমাদের কাছে এরকম একটা বস্তু আছে, যার ভর হচ্ছে ক্যাপিটাল M। এখন এই বস্তুটাকে আমরা কাটবো, এই বস্তুটাকে আমরা কি করব? কাটবো, কেটে দুটো অংশে ভাগ করব। ঠিক আছে, তো ধরা যাক আমি এটাকে এই বরাবর কেটে ফেললাম, যার একটা টুকরা হচ্ছে এমন, ঠিক আছে, আর আরেকটা টুকরা হচ্ছে এমন। এটার ভর বলতেছে স্মল m, তাহলে ওটা কত হবে? স্মল mটা বাদ চলে যাবে, এটা ভর হবে ক্যাপিটাল M মাইনাস স্মল m। আচ্ছা, এখন বলছে এটা কি অনুপাতে কাটতে হবে? আমরা তো চাইলে যে কোনো, ধরা যাক এটার ওজন ছিল, এটার ওয়েট ছিল 10 কেজি, এটা কি অনুপাতে কাটবো? 7 কেজি 3 কেজি, 5 কেজি 5 কেজি, 4 কেজি 6 কেজি, মানে কিভাবে কাটবো? তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা সর্বাধিক হবে, তো সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, ওকে, তো আমরা আগে আকর্ষণ বলটা বের করি, সেটা হচ্ছে F ইকুয়ালস টু GM, ঠিক আছে, স্মল m ক্যাপিটাল M মাইনাস m ইন্টু r স্কোয়ার। ওকে, তো এটা যদি আমরা আরেকটু সাজাই তাহলে আসবে G ক্যাপিটাল M স্মল m মাইনাস m স্কোয়ার ইন্টু r স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, এখন এখানে একটু কথা আছে। কথাটা হচ্ছে আমাদেরকে যে বলছে এখানে আকর্ষণ বল সর্বাধিক হবে, আমরা কি চেঞ্জ করতে পারবো? আমরা কি তাদের মধ্যকার দূরত্বটা চেঞ্জ করতে পারবো? কোথাও কি বলে দিচ্ছে আমরা দূরত্ব চেঞ্জ করব? বলে নাই। আমাদেরকে একমাত্র যেটা চেঞ্জ করতে হচ্ছে সেটা হচ্ছে ভর, একমাত্র ভরটা কাটতে বলছে আমাদেরকে, তাদেরকে নির্দিষ্ট দূরত্বই রাখতে হবে, জাস্ট তাদের ওয়েটটা আমরা চেঞ্জ করব। এখন আমরা যদি এই অংশটুকু সর্বোচ্চ মান কত সেটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো f এর সর্বোচ্চ মান কত। সেটা করার জন্য আমাদেরকে হচ্ছে গিয়া ডিফারেন্সিয়েশন করতে হবে, লঘুমান গুরুমানের সাহায্য নিতে হবে। এখানে প্রথম ডেরিভেশনটা আসবে 0। ঠিক আছে, তো আমি একটু মুছি, একটু জায়গা দরকার হবে। ঠিক আছে, আমি একটু মুছি। ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে একটু পার্টের ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, ওকে, আমাদের ডিফারেন্সিয়েশনের করতে হবে ডিডি স্মল m, যেহেতু স্মল mটা আমাদের ফাংশনের চেঞ্জ হইতেছে, সেটা হবে আমাদের স্মল m m মাইনাস m স্কয়ার, সেটা সমান হইতে হবে 0। তো এখানে আমাদের পরের লাইনে থাকবে হচ্ছে গিয়া ক্যাপিটাল M মাইনাস 2m সমান 0। মানে m ইজ ইকুয়ালস টু 2m, তার মানে m বাই m সেটা হবে হচ্ছে গিয়ে 2 বা 2:1। আলটিমেটলি যদি আমরা অনুপাত নেই তাহলে হবে 2:1, মানে ঘ নম্বরটা আনসার। ঠিক আছে, ওকে,
তোমরা চলে যাচ্ছি আমাদের পরেরটাতে। আই হোপ এটা বুঝতে পারছো। ঠিক আছে, এই ম্যাথটা আসলে 2015-16 সালে 2015-16 সালে এই সেমটা এটা রিটেনে আসলো বইতে, সেম ম্যাথ এইটাই বইতে আসছিল রিটেনে 10 মার্কের জন্য। ঠিক আছে, আর রাজশাহীতেও আসছে এমসিকিউতে 1 মার্ক 1.25 মার্কের জন্য। ঠিক আছে, ওকে আমরা চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা বলছে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর তুলনায় 4 গুণ কমে যাবে, অর্থাৎ 1/4 হবে। তাহলে আমাদের আগের সূত্র h = √n-1 * r, তো √4 - 1 * r, এটা আসবে 2 - 1 * r, তার মানে আসবে r। ঠিক আছে, তো r এর মানটা কোথায়, এই যে এটা। ওকে, তো চলে যাচ্ছি আমরা পরেরটাতে। বলছে একটি গাড়ির ভরবেগের মান তার গতিশক্তির সমান, গাড়িটির বেগ কত? আচ্ছা, তার মানে বলতেছে ভরবেগ সেটা হচ্ছে গতিশক্তির সমান। এটা কার সমান? গতিশক্তির সমান। তো আচ্ছা, আমরা জানি ভরবেগটা হচ্ছে m v আর গতিশক্তি হচ্ছে হাফ mv স্কয়ার। m কাটে একটা v কাটে, তাহলে আলটিমেটলি v এর মান আসে 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলটিমেটলি 2 মিটার পার সেকেন্ড, গ নাম্বারটা। ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, তো তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দেই যে আমাদের হচ্ছে এই যে কোর্সটা জাস্ট আজকে যারা শেয়ার করবা তাদের জন্য হচ্ছে আজকে 399 টাকা। ঠিক আছে, আজকে হচ্ছে 399 টাকা। ঠিক আছে, যারা যারা ভর্তি হতে চাও আমাদের যে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা হচ্ছে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার পেজে তোমরা হচ্ছে নক দিতে পারো। ঠিক আছে, রাজশাহী এবং হচ্ছে গিয়ে জিএসটির জন্য এটা বেস্ট একটা কোর্স হবে রিভিশনের জন্য তোমার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। ফলে হচ্ছে একটি কণার উপর এত বল প্রয়োগ করার ফলে তা এত বিন্দুতে স্থানিত হলে বল প্রতি সম্পাদিত কাজের পরিমাণ কত? আচ্ছা, আমরা জানি, আমরা যদি সরণ জানি আর বল জানি তাহলে কৃত কাজটা আমরা জাস্ট ডট গুণন করেই বের করতে পারি, F.R, এটা করে কিন্তু আমরা বের করতে পারি। এখানে আমাদের একটা বিন্দু দেওয়া নাই, এটা এখানে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, তো আমাদেরকে এখানে আগে অবস্থান ভেক্টরটা বের করতে হবে। তো চলো আমরা আগে অবস্থান ভেক্টরটা বের করে ফেলি। ওকে, তার মানে আর ভেক্টর সেটা হবে শেষ মাইনাস আদি। শেষ কোনটা? সেটা হচ্ছে এটা। -2 থেকে যদি -3 আমি বিয়োগ দেই তাহলে আসবে -5 i ক্যাপ। তারপরে 3 থেকে যদি আমি -4 বিয়োগ দেই তাহলে আসবে আমার 7 k ক্যাপ। তারপরে আমি 5 থেকে যদি আমি 3 বিয়োগ দেই তাহলে আসবে আমার j ক্যাপ। ঠিক আছে, এখানে আমি একটু ভুল করছি, এটা j ক্যাপ হবে, 7 j ক্যাপ। এখন যদি আমি জাস্ট ডট গুণন করি F.R, তাহলে যেটা আসবে 5 দুগুণে -10। আচ্ছা, এখানে যেহেতু ই আছে তাহলে প্লাস হয়ে যাবে, আলটিমেটলি হবে 10। বের হচ্ছে কিনা এটা একটু আগে দেখে নেই। সেটা হচ্ছে -2 থেকে যদি আমি হচ্ছে 3 বিয়োগ করি তাহলে আসবে -5 i ক্যাপ। 3 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে আসবে 7 j ক্যাপ। ওকে, আর 5 থেকে যদি আমি -3 বিয়োগ করি তাহলে আসবে আমার 8 k ক্যাপ। আচ্ছা, তো প্রথমে এটার সাথে যদি আমি এটা ইক দেই F.R, যদি গুণ দেই তাহলে আসবে 5 দুগুণে 10 প্লাস 3 সাথে 21, তারপর হচ্ছে 4 8 32, তাহলে এখানে আসলে আমার হচ্ছে 52, আলটিমেটলি আমার আসলে 63 জুল। এখানে আনসারটা নাই। ঠিক আছে, এখানে আনসারটা নাই, এটা আনসার হবে 63 জুল। ঠিক আছে, কোথাও যদি আমি ভুল করে না থাকি, এটা আনসার এটাই হওয়া উচিত। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলছে 5টি ঘনকাকৃতির পাথরখণ্ডের প্রতিটির আয়তন এত, ভর এত, এদের একটি অপরটির উপর রেখে একটি স্তম্ভ প্রস্তুত করতে কৃতকাজের পরিমাণ কত? এই ম্যাথটা নিয়ে আমার খুব সুন্দর একটা মনে পড়ে। এটা 2022-এ আসা রাজশাহীতে, আর ইউতে আসছে এটা 2022-এ। এই ম্যাথটা আমি ভুল করে চলে আসছিলাম, এই ম্যাথটা রাজশাহী ইউনিভার্সিটিতে এটা আমি ভুল করে চলে আসছিলাম। ঠিক আছে, ওকে, তো এটা করি, চলো। আচ্ছা, বলছে 5টি ঘনকের প্রতিটি আয়তন, যেহেতু বলে দিচ্ছে ঘনকাকৃতির, তার মানে ওর দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা সব সেম থাকবে, তার মানে h ইন্টু h ইন্টু h, সেটা সমান বলছে 0.216। আলটিমেটলি এখানে আসলো h কিউব, আর এটাকে লেখা যাচ্ছে 0.6 হোল কিউব, তার মানে h এর মান দাঁড়ায় তাহলে আলটিমেটলি 0.6, তাহলে h এর মান কত যায়? 0.6 মিটার। ঠিক আছে,
এখন আচ্ছা আমি একটু উপরে মুছি। আর আমরা সূত্র জানি সবাই, যে স্তম্ভ তৈরিতে যে কৃতকাজের সূত্রটা, এটা আমরা সবাই জানি আই হোপ। স্তম্ভ সাজাতে যে কৃতকাজের সূত্র ডাব্লিউ, এটা হচ্ছে mgh n ইন্টু n মাইনাস 1/2। m এর মানটা আমরা জানি, বলে দিচ্ছে কত, 300 কেজি। জি এর মান আমরা জানি, এইচ এর মান আমরা জানি, n এর মানটা বসাইলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 17,440 জুল। ঠিক আছে, ওকে, এটা একটু নিজে ক্যালকুলেশন করে নেবে, ইজি আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে একটু বলে নেই, এখানে মেনলি যেটা ঝামেলা ছিল এই এইচ এর মানটা বের করা। এইচ এর মানটা আমি মেনলি বের করতে পারি নাই রাজশাহী ইউনিভার্সিটিতে, তারপর এটা আমি ভুল করে আসছিলাম। ঠিক আছে, ওকে। বলছে এম ভরে একটি বস্তুর গতিশক্তি ই হলে এর ভরবেগ কত। ওকে, ই কোস্ট আমরা জানি p²/2m, p²/2m। ঠিক আছে, তাহলে আলটিমেটলি বলছে ভরবেগ কত, তার মানে পি সমান কত, তাহলে √2m e, √2m e, খ নাম্বার। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। বলছে নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি। ওকে, 12 mv²। ঠিক আছে, 12 mv²। এখানে আসবে হচ্ছে গিয়ে 3 mv²। ওকে, এটা হবে না, তার মানে যে 4 কাটাকাটি চলে গেল, 2, এটা হবে না। তেমন হবে, এটা হবে 9v, এটা হবে 16 8v। এইটা কত আসবে তাহলে, এখানে আসবে হচ্ছে গিয়ে 12 m, m চলে গেল, আর এখানে আসবে 9v², তার মানে 9mv², 9mv²। একদম নিচেরটা আসবে হচ্ছে গিয়ে 4 4 16, সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 8, তার মানে 8mv²। তার মানে আমাদের গ নাম্বারটাই বেশি হবে। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। বলছে দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধের একটি বস্তুর জড়তার ভ্রামক একই রাখতে হলে এর ভর প্রথম বস্তুর তুলনায় কত হতে হবে। আচ্ছা, তার মানে আমাদের বলে দিচ্ছে জড়তার ভ্রামক I1 = I2। ঠিক আছে, ওকে, I1 সেটা হতে হবে m1 k1²। ওকে, বলছে ভর প্রথম বস্তুর তুলনায় কত হবে, অর্থাৎ m2 টা আমরা বের করব, আর k2 এর মানটা হবে প্রথমটার দ্বিগুণ, তার মানে 2k1², মানে আলটিমেটলি 4k1²। আলটিমেটলি k1² k1² গেল, তাহলে m2 এর মান আসবে 1/4 ইন্টু m1, তার মানে 1/4 হতে হবে, অর্থাৎ খ নাম্বারটা। ঠিক আছে, ওকে, আই হোপ এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। আমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলছে থেমে থাকা একটি গাড়িতে একটি ট্রাক এসে সজোরে আঘাত করলে গাড়ির আরোহীর মাথা পেছন দিকে হেলে পড়ে, ট্রাকটি কোন দিক থেকে আঘাত করছে। আচ্ছা, তো আমি একটু গাড়িটা আঁকি আগে। এই ধরে যাক আমাদের একটা গাড়ি, ঠিক আছে, এখানে ই আছে, তুমি এখানে বসে আছো, এখানে তুমি বসে আছো। ঠিক আছে, এখানে যে সিট আছে এই সিটে তুমি বসে আছো। এখন একটা গাড়ি যদি এদিক থেকে এসে ধাক্কা দেয়, এদিক থেকে এসে ধাক্কা দেয়, এই গাড়িটা এখানে চলে যাবে, এদিকে হয়তো এখানে কোথাও চলে আসবে। তোমার স্থিতি জড়তার কারণে তুমি কিন্তু এখানেই থাকতে চাবা, এখানে থাকার কারণে আলটিমেটলি তোমার নিচটা ফাঁকা হয়ে যাবে, তুমি পিছন দিকে চলে যেতে চাবা। তুমি কোন দিকে চলে যেতে চাবা, পিছন দিকে। তো দেখো তো গাড়িটা কোন দিকে ধাক্কা দিল, তাহলে পিছন দিক থেকে ধাক্কা দিল, তাহলে গাড়িটা কোথা থেকে ধাক্কা দিল, পিছন থেকে। ঠিক আছে, বুঝা গেছে? তো চলে যাই আমরা পরেরটাতে। তো বলছে কোন নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের অভিমুখে সাথে অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলে। আমরা জানি সেটা হচ্ছে টাউ ইকুয়ালস টু হচ্ছে r×f। ঠিক আছে, এটাকে আমরা অনেক নামে ডাকি, এটাকে আমরা প্রথমত ডাকি হচ্ছে টর্ক নামে, অথবা এটাকে আমরা ডাকি দ্বন্দ্ব নামে, অথবা এটাকে আমরা জানি কৌণিক বল হিসাবে। তো এটাকে আমরা কৌণিক বল হিসাবে চিনি। তো এটা কোথায় আছে, দ্বন্দ্ব। ঠিক আছে, ওকে। বলছি জড়তার ভ্রামকের মাত্রা কোনটি। ওকে, জড়তার ভ্রামক I = m/k²। m এর মাত্রা হচ্ছে গিয়ে ক্যাপিটাল M, আর এল হচ্ছে L, L² ml²।
ঠিক আছে, ওকে আমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে আসা 0.1 কেজি ভরে একটি বলকে একজন বালক ক্যাচ ধরে 0.2 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল, বালক কর্তৃক প্রযুক্ত বল কত? ওকে আমরা দেখি। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি, একটু বোর লাগতেছে। কালারটা একটু বোর লাগতেছে, কালারটা চেঞ্জ করে আই গেস এইটা নেই। ওকে আমরা জানি ওকে F equals to ma, একে লেখা যায় v মাইনাস ইউ বাই টি। ওকে এম এর মান কত বলেছে 0.15 ইন্টু ভি এর মান কত বলে দিচ্ছে 30, ইউ এর মান 0 লেখা দরকার নাই, আর এটা মান দিচ্ছে 0.2। ঠিক আছে, তো আলটিমেটলি তাহলে এটা কত আসবে? ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা আসবে হচ্ছে কি আমাদের, ঠিক আছে যদি আমি লিখি 1.5/2 লিখি 1.5/2, তো এটাকে আসবে 0.75 ইন্টু 30। তো এটাকে যদি আমি 4 ভাগ করি তাহলে আসবে 15, 7.5, 7.5 যদি আমি বাদ দিয়ে দেই, 30 থেকে 7.5 বাদ দিলে আসবে 22.5 নিউটন। 22.5 নিউটন কত আসছে? 22.5 নিউটন, ক নম্বর আনসার। ঠিক আছে, ওকে তোমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলছে 81 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, সময়ের সাথে ভূমি থেকে বস্তুর উচ্চতার সমীকরণ x = এত হলে ভূমিতে পতিত হওয়ার সময় কত? আচ্ছা ভূমিতে পতিত হয়ে গেছে, তাহলে কি ওর কোনো উলম্ব উচ্চতা আছে? কিন্তু কোনো উলম্ব উচ্চতা নাই, তাহলে তখন x এর মান কিন্তু 0। তখন x এর মান কত? তখন x এর মান 0। তাহলে আলটিমেটলি এখানে যদি আমি 0 বসাই, 0 = 81 মাইনাস 90 স্কয়ার, তার মানে টি এর মান আসে, টি স্কয়ারের মান আসে আলটিমেটলি হচ্ছে কি একটি 1/9, সেটা আসবে 9। তাহলে টি এর মান আসে আলটিমেটলি 3 সেকেন্ড, টি এর মান কত আসে 3 সেকেন্ড। ওকে গ নাম্বারটা কারেক্ট। ঠিক আছে, ওকে তো চলে যাচ্ছি আমি পরের ম্যাথটাতে। আচ্ছা তো মেনলি এখন আমরা চলে আসছি ভেক্টরে। আচ্ছা মেনলি আমি কি করছি আজকে, ভেক্টর থেকে অনেক বেশি পরিমাণে কোশ্চেন রাখছি, কারণ ভেক্টরটা থেকে এমন কোনো জায়গা নাই যে ভেক্টরটা কোশ্চেন আসে না, ভেক্টর টাইপটা একটু বেশি, তো যার কারণে ভেক্টর থেকে একটু বেশি কোশ্চেন রাখার ট্রাই করছি। তো আই হোপ তোমাদের হেল্প করবে। ঠিক আছে, তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে আমাকে একটু জানাইতে পারো, একটু কমেন্ট করি। ঠিক আছে, ওকে ওকে তো আমরা একটু সলভ করি এটা। বলছে যদি 2a + 3j + k ও -4i - 6j + ল্যামডা কে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, তাহলে ল্যামডার মান কত? তো এটা আমরা দুইভাবে সলভ করতে পারি, মেনলি এটা আমরা দুইভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে তাদের ক্রস গুণের মান হবে 0, আর একটা হচ্ছে তাদের অনুপাতটা সেম থাকবে, অর্থাৎ আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ আর কে ক্যাপের সহগ তাদের অনুপাতটা সেম থাকবে। তার মানে হইতে হবে 2/-4 এটা সমান সমান হইতে হবে 3/-6, এটা সমান সমান হইতে হবে k/-ল্যামডা। আলটিমেটলি যে আমি কাজ করি আলটিমেটলি ল্যামডা নিয়ে, সরি কে বাই না তো, আচ্ছা কে না তো সেটা 1 হবে, উপরে কে না তো উপরে হবে 1, আলটিমেট হবে 1/ল্যামডা। ঠিক আছে, তো ধরো যাক আমরা এইটা আর এইটা নিয়ে কাজ করি, তার মানে আসলে কত আসলো মাইনাস কাপলা হাফ ইন ইজ টু 1/ল্যামডা, মানে ল্যামডা মান আসলো 2, ল্যামডা মান কত আসলো 2। ক নাম্বারটা কারেক্ট। 37 আনসার কোনটা তাহলে? 37 আনসার কোনটা একটু জানো তো? 37 আনসার তাহলে ক। ঠিক আছে, ওকে চলে যাচ্ছি পরেরটাতে। বলছে কোন ভেক্টরটি এক্স অক্ষের সাথে সমান্তরাল? আচ্ছা এমন একটা ভেক্টর এক্স অক্ষের সমান্তরাল হবে যার কাছে শুধু আই ক্যাপ আছে, যার কাছে কি আছে আই ক্যাপ আছে। ঠিক আছে, তো এটা চারটা অপশন টেস্ট করতে হবে। এবার টেস্ট করব, আই ক্রস যে করলে আসবে কে, তার সাথে আই তো আছে তাহলে এটা হবে না, কারণ ঠিক আছে। আবার আই ক্রস যে করলে আসবে হচ্ছে কি আমাদের কে, কে সাথে কেউ হবে না। আই ক্রস যে করলে আসবে হচ্ছে কি আমাদের কে, কে এর সাথে যে করলে আসবে আমাদের আই, হয়তো আই আসতে পারে মাইনাস আই আসতে পারে, ওটা আমাদের ম্যাটার না, আই আসবে এটাই কথা, এটাই অ্যান্সার। ঠিক আছে, আই আসুক মাইনাস আই আসুক এটা আমাদের ডাজন্ট ম্যাটার, আই আসে মানে এটা আমাদের এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, ওকে চলে আসি পরেরটাতে। 39 বলা হচ্ছে এত হলে এত এর মান কত? আচ্ছা একটা ভেক্টর দেওয়া আছে,
একটা ভেক্টর দেওয়া আছে আর বলা হচ্ছে যে এখানে যেহেতু ডট গুণন তার মানে ডাইভারজেন্সের মান কত, ডাইভারজেন্স। ঠিক আছে, তো আমাদের একটা নেবলা অপারেটরটা আমরা জানি, আমাদের যে নেবলা অপারেটর, ঠিক আছে, এর সমান হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের নেবলা অপারেটর। ঠিক আছে, তো তার সাথে যদি আমরা এই ভেক্টরটার ডট গুণন করি তাহলে আমরা যেটা পাবো সেটাই অ্যান্সার। তো আই ক্যাপের সাথে প্রথমে আই ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখতেছি সবগুলোতে কনস্ট্যান্ট, সবগুলোই কি কনস্ট্যান্ট। আলটিমেটলি কত হবে? তাহলে আলটিমেটলি এখানে হবে 0, তারপরটাও 0, তারপরটাও 0, তাহলে আলটিমেটলি কত আসলো? আলটিমেটলি তাহলে 0। তো এটা আনসার কত? 0। ঠিক আছে, এটা আনসার তাহলে 0। ওকে, চলে গেলাম পরেরটাতে। বলা হচ্ছে কোন ভেক্টর রাশির কার্ল 0 হলে ভেক্টরটি কেমন? আচ্ছা, এটা একটু মনে রাখবা, কার্ল মানে হচ্ছে সেটা স্পাইরাল বা ঘূর্ণনের সাথে সম্পর্কিত। তার সাথে সম্পৃক্ত ঘূর্ণনের সাথে। কার্ল 0 তার মানে ঘুরতেছে না। ঘুরতেছে না মানে কি কোনো শক্তির ক্ষয় আছে? নাই। তার মানে সেটা কেমন? সংরক্ষণশীল। তার মানে ঘুরবেও না, আবার সংরক্ষণ থাকবে। তার মানে কি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। সেটা হচ্ছে আমাদের গ নাম্বার। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। বলছে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, এটা কিন্তু বেশ পপুলার একটা ম্যাথ। সেখানে আমরা জানি থিটার মানটা আসে 90 ডিগ্রি, তাই না? এটা হবে আনসার। ঠিক আছে, তো লম্ব বলছে তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো চলো আমরা একটু দেখি। এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি, তো এটা আসে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a বি কস আলফা, সেটা সমান হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হয় মাইনাস, এখানে যখন মাইনাস চলে আসে জাস্ট এখানে তখন মাইনাস হয়ে যায়, মাইনাস 2a বি কস আলফা। আলটিমেটলি এই দুইটা কাটে, এই দুইটা কাটে, এই দুইটা কাটে, এই দুইটা কাটে, আলটিমেটলি যেটা থাকে কস আলফা সমান 0, মানে আলফা সমান 90 ডিগ্রি। ঠিক আছে, নর্মালি আমাদের উল্টাটা আসে যে এই শর্ত হলে আলফার মানটা কত। দেখুন তোমাকে দিচ্ছি উল্টাটা, এটা পরস্পর লম্ব হলে নিজের কোন শর্তটা রাইট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার। ঠিক আছে, ওকে, তো চলো আমরা চলে যাই পরেরটাতে। বলছে দুটি সমান্তরাল ভেক্টর এত হলে এম এর মান কত? সেই আগের ম্যাথটা যেখানে ল্যামডা ছিল, এখানে ছিল ল্যামডা, এখানে ছিল। তো এটা আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, জাস্ট ওই যে অনুপাতের ধর্মটা সেম থাকবে। আচ্ছা, করেই দিই, চলো এটা করেই দিই। সেটা হচ্ছে 3/12। আমাদের তো সব দরকার নাই, আমাদের জাস্ট মাঝখানটা দরকার। তাহলে আসবে হচ্ছে গিয়া -2 ডিভাইড বাই -m। এখানে আসবে হচ্ছে গিয়ে আমার 1/4, তাহলে m এর মান আসলো 8। আমার কত আসলো? 8। ঠিক আছে, ওকে, তো চলো আমরা চলে যাই পরেরটাতে। আচ্ছা, এটা কিন্তু বেশ পপুলার একটা ম্যাথ। এটা নিয়ে আমার ভালো একটা মানে এই কথা মনে পড়ে। আমি জাবিতে যে শিফটে ছিলাম সেটা মনে হয় সম্ভবত শিফট 5, সম্ভবত শিফট 5 মেবি। ঠিক আছে, এই সিম ম্যাথটা আসছিল, সিম ক্যাটাগরি একটা ম্যাথ আসছিল, মানে এইটাই আসছিল। আমি এটার পিছনে প্রায় 2 থেকে 3টা মিনিট ওয়েস্ট করছি, 2 থেকে 3টা মিনিট ওয়েস্ট করছি। আমার আনসারও ঠিক বলেছিল, কিন্তু একটা অপশনে আনসার নাই, একটা অপশনে আমার আনসার নাই। তো আলটিমেটলি অনেক কষ্ট লাগছিল, বাট পরবর্তীতে যাই হোক এটার জন্য আমার খুব একটা ইম্প্যাক্ট করে নাই। হ্যাঁ, সিরিয়ালটা একটু পিছনে আসছিল, হয়তো আরো বেটার সাবজেক্ট আসতো, বাট আলটিমেটলি আর কি খারাপ লাগলো যে মানে এতটা টাইম ওয়েস্ট হইলো। তো যাই হোক, চলে যাচ্ছি। ওকে, কি বলা হচ্ছে এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এত সাথে সমকোণ অবস্থিত একটি ভেক্টর কোনটি? আচ্ছা, এক্স ওয়াই তলের সমান্তরাল মানে এক্স এবং ওয়াই তলে থাকবে, ও কিন্তু জেড অক্ষে থাকবে না। জেড অক্ষে থাকবে না মানে ওর কিন্তু কোনো জেড কম্পোনেন্টও থাকবে না, তার মানে ওর কোনো কে ক্যাপও থাকবে না। তো ধরি ভেক্টরটা হচ্ছে আমাদের এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এক্স ওয়াই সমতলে বসছে মানে আমরা কিন্তু এটা বুঝে পাচ্ছি এটা জাস্ট আই ক্যাপ এবং জে ক্যাপ থাকবে। ঠিক আছে, যদি অনেকে আনসার দিয়ে দিছো হয়তো এটা মুখস্থ রাখছো, কারণ এটা জানি এটাই আসে। ঠিক আছে, তো আমি একটু বুঝাই এটা কিভাবে আসলো। তো এটা হচ্ছে জাস্ট আই ক্যাপ এবং জে ক্যাপ থাকবে, সরি
তো এটা কিন্তু আর কোনো থাকবে না। আচ্ছা, আবার বলে দিচ্ছি এটা একটা একক ভেক্টর। এটা কি বলে দিচ্ছি? একক ভেক্টর। তার মানে এর মান কত? 1। তার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যে এটার সাথে সমকোণে অবস্থিত, তাহলে তাদের ডট গুণন কত? তাহলে তাদের ডট গুণন 0। তার মানে আলটিমেটলি হবে 2x মাইনাস 4y ইকুয়ালস টু 0। তার মানে আলটিমেটলি x ইজ ইকুয়ালস টু y। সে মানটা যদি এখানে বসায় দেয়, তার মানে 2x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তার মানে x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2, যেটাই y এর সমান। এই মানটা যদি ওখানে বসায় দেয়, তার মানে আসবে i প্লাস j ডিভাইড বাই 1/√2। এটা কত আসলো আনসার? এটা আনসার আসবে খ। এটা আনসার আসবে খ নাম্বার। এটা আনসার আসবে খ নাম্বার। অনেকেই ভুল করছো। এটা আনসার আসবে কত? খ নাম্বার। 43D হবে না, এটা আনসার হবে খ নাম্বার। মিলাও তো আমার সাথে সবাই, এটা বি আসছে কিনা মিলাও তো সবাই একটু, এটা বি আসছে কিনা, সরি বি কি বলতেছি, এটা আনসার হবে এ নাম্বার। ক নাম্বার এটা, এটা এ নাম্বার আসবে। সবাই একটু মিলাও তো, ঠিক আছে কিনা। আই হোপ এটাই ঠিক আছে। মানে 1/√2, এখানে যদি আমরা বসাই দিই 1/√2টা কমন যায়, i j প্লাস কে। হ্যাঁ ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ওকে, চলে যাচ্ছে পরেরটাতে। বলছে অবস্থান ভেক্টর আর হলে ডাইভারজেন্সের মান কত? এটা ডাইরেক্ট মুখস্থ 3, ডাইরেক্ট মুখস্থ। সব বিশ্ববিদ্যালয়ে এইভাবেই আসে যে অবস্থান ভেক্টর এর ডাইভারজেন্স কত। ঠিক আছে, এটা এইভাবেই আসে, এটা ডাইরেক্ট মুখস্থ। তো চলো আমরা একটু দেখি এটা কিভাবে আসলো। এটা হচ্ছে অবস্থান ভেক্টর মানে আমাদের আর। ওকে, আর সেটা হচ্ছে আমাদের এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। তো এর যদি আমরা হচ্ছে ডাইভারজেন্স বের করি, তাহলে দেখো তাহলে এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে 1 প্লাস এখানে পড়ে থাকবে 1, আলটিমেটলি যেটা আসবে 3। ঠিক আছে, এটা ডাইরেক্ট মুখস্থ। ঠিক আছে, এটা এইভাবে আসে। ওকে, তো চলে যাই আমরা পরেরটাতে। বলছে পরস্পর লম্ব হলে ল্যামডা এর আলফা এর মান কত? সেম ডট গুণন 0 -4 প্লাস আলফা -2 ইকুয়ালস টু 0, আলফা ইজ ইকুয়ালস টু 6। গ নাম্বার। ঠিক আছে, এগুলোতে টাইম একটা নিবা না খুব একটা। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই পরেরটাতে। দুটি ভেক্টর r1 এবং বলছে r2, এদের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কোনটি? ওরে নিজেই তো আমরা সমান্তরালে শিফট করতে পারি, তাহলে আলটিমেটলি ওর যেটা একক ভেক্টর ওর সমান্তরাল সেটাই একক ভেক্টর। তো চলো আগে আমরা লব্ধিটা বের করে ফেলি। আর সেটা হবে r1 প্লাস r2। তো সেটা আলটিমেটলি কত আসবে? 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ, তারপর -4 -2k ক্যাপ। ঠিক আছে, ওকে। তোরে আমরা যদি ওর দ্বারা ভাগ করি, ওর মান আসবে √9 প্লাস 8 6 36 36 প্লাস হচ্ছে 4। তার মানে আলটিমেটলি আসবে এটা মান 7। যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তার মানে আলটিমেটলি আসবে 3/7 i ক্যাপ প্লাস 6/7 j ক্যাপ মাইনাস 2/7 k ক্যাপ। 3/7 প্লাস 6/7 মাইনাস 2/7 মাইনাস 2/7 কোথায় গেল? ভুল করলাম। -2/7 তো থাকার কথা ছিল, -2/7 কি নাই কোথাও? আই গেস এইটা হবে মাইনাস, এখানে একটু ভুল আছে, এইটাও তোমরা মাইনাস দিয়ে দাও। ঠিক আছে, ওকে। এর আনসার গ নাম্বার। চলে আসুন না পরেরটাতে। আচ্ছা সরি, আমাদের একটু মানে প্রবলেম হয়েছিল একটু ইন্টারাপ্ট করার জন্য। তো আমরা এইটা একটু আবার সলভ করি। বলা হচ্ছে এ এবং বি এত হলে এ বি এর মান কত? তো চলো আগে আমরা এ বিটা বের করে ফেলি। এ বি মানে হচ্ছে শেষ মাইনাস আদি, বি মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, বি কত? আই ক্যাপ থেকে যদি আমরা 3i মাইনাস করি, তারপর আসবে -2i ক্যাপ। তারপরে যদি আমরা 3j থেকে যদি আমরা j বিয়োগ করি, তার মানে আসবে আমাদের 2j ক্যাপ। তারপরে যদি আমরা 2k থেকে আমরা আরো 2k বিয়োগ করি, তার মানে আসবে আলটিমেটলি আমাদের 4k ক্যাপ। ঠিক আছে, তো এটা মান তাহলে কত আসবে? আলটিমেটলি মডুলাস অফ এবি এর মান, আর শুধু এবিও বলতে পারি, সেটা আসবে
4 4 8 হচ্ছে গিয়ে 16, আসলে √24, √24, 4 6 24, তার মানে 2√6 ক নাম্বার আনসার। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছে আমাদের পরেরটাতে। বলা হচ্ছে দুটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান, তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? একদম মুখস্থ, 120 ডিগ্রি, একদম মুখস্থ। তো চলো এটা আমরা একটু দেখে ফেলি। চলো এটা একটু আমরা দেখে ফেলি, এটা কিভাবে আসলো। এটা হচ্ছে r স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার প্লাস 2r ইনটু r স্কয়ার cos আলফা। ঠিক আছে, তো আলটিমেটলি সব জায়গা থেকে r কাটে, আর cos আলফা সমান থাকে হচ্ছে কি মাইনাস হাফ, আলটিমেটলি আলফার মান 120 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তো চলে যাচ্ছি আমরা পরেরটাতে। আচ্ছা, ওকে, তো আমাদের শেষ। তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দেই যে তোমাদের হচ্ছে গিয়ে যে লাস্ট ফাইটের জন্য যতটুকু দরকার আমাদের পক্ষ থেকে সেটা তোমরা পেয়ে যাবে আমাদের এই কোর্সে। এই জন্য আমরা দিছি ফাইনাল ফাইট, নামটা এই কারণে দেওয়া, নামটা স্পেশাল ভাবে দেওয়া তোমাদের কথা চিন্তা করে। তো এখানে তো থাকবে আমাদের ডেইলি এক্সাম, ফাইনাল মডেল টেস্ট, সবকিছুই পাবা আলটিমেটলি এখানে আমাদের যা যা দরকার লাগে তোমাদের। ঠিক আছে, তোমাদের দেশের মেন্টররা থাকবে যারা অনেকদিন ধরে ক্লাস নিতেছেন। তো আজকের জন্য যারা শেয়ার দিছো তারা এটা আজকে পেয়ে যাবে 399 টাকা। ঠিক আছে, শুধু আজকের জন্য 399 টাকা পাবা। তো তোমরা হচ্ছে যারা ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আদারওয়াইজ আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার পেজে তোমরা নক দিতে পারো, বাকিটা তারাই তোমাদেরকে ভর্তি করিয়ে দিবে। তো যারা এত ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে। ঠিক আছে, তো আশা করতেছি আবার সেকেন্ড পেপারে দেখা হবে। ফার্স্ট পেপারটা এই পর্যন্তই ছিল। আর খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু দেখছো আমাদের স্লাইড থেকে হুবহু 3-4টা কোশ্চেন সেম আসছে শুধু ফিজিক্স থেকেই। ঠিক আছে, তাও ওখানে আমরা কি করছিলাম, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে আমরা মনে হয় 40 বা এমন মনে হয় 40টার মতো আমরা হাই গেস করাইছি। যেখানে আজকে ফার্স্ট পেপারে আমরা শুধু করাইছি প্রায় 50টার মতো। নেক্সট সেকেন্ড পেপারও আমরা প্রায় এরকম 50-60টা ম্যাথ করবো। আশা করতেছি তোমাদের আরিওতে আরো বেশি কমন পাবা। তো সেই আশাই থাকলো তোমাদের জন্য। সবার জন্য শুভকামনা। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।